আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি। একদম সকালবেলা এখানে একটা প্যানকেক বানাবো বলে ব্যাটার রেডি করেছি। এখানে আছে 1 কাপ দুধ, খানিকটা লাল আটা, এটা ময়দা নিয়ে আজকে, এবং সেই সাথে একটা ডিম, সাথে একটু একটা কলা, ব্যাস এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়ে প্যানকেক তৈরি করে দিচ্ছি 2 মেয়ে খাবে বলে। আমরা অবশ্য এখন একদম দই চিড়া টাইপের নাস্তাতে চলে গিয়েছি, কিন্তু আমার মেয়েরা এখনও সেসব খাবারে অভ্যস্ত নয় বলে ওদের জন্য প্যানকেক কিংবা নুডলস টাইপের কিছুই করে দিতে হচ্ছে। প্রচণ্ড তাপ এবং দাবদাহের কারণে রান্নাঘরে দাঁড়িয়ে একটা কিছু তৈরি করা মানে বিশাল ব্যাপার। এইরকম কঠিন সময়ে আমাদের যেসব আপুরা, আমাদের মায়েরা, বোনেরা, খালারা যারা রান্নাঘরে দাঁড়িয়ে একটা কিছু তৈরি করে মুখের সামনে এনে দিচ্ছে, তাদেরকে আমাদের স্যালুট জানানো উচিত। এতটা কঠিন গরমের মধ্যেও আমরা যারা রান্নাঘরে দাঁড়িয়ে জীবনের জন্য কিংবা জীবিকার জন্য অথবা জীবন যাপনের জন্য 3 বেলা খাবার তৈরি করে পরিবারের সদস্যদের সামনে দিচ্ছি, কিংবা যারা দিচ্ছে, তাদেরকে আমাদের অবশ্যই শ্রদ্ধা সহ সম্মান জানানো উচিত। জানি না আল্লাহ কবে আমাদের উপর তার রহমতের বৃষ্টি দান করবেন। হয়তো পাপের মাত্রাটা এত বেশি করে ফেলেছি যে তিনি এখনও আমাদেরকে সেই রহমতের বৃষ্টিটা দিচ্ছেন না। আল্লাহর কাছে আমরা দোয়া করি। যে ক্যাবিনেটটা দেখছেন, এটা আমার মায়ের ভীষণ শখের একটা ক্যাবিনেট, অনেকটা স্পেস নিয়ে। আমার আম্মার বাসাটা অনেক বড়, এর আগেও হয়তো বা 2 একবার বলেছি। তো এই ক্যাবিনেটটা আম্মা বানিয়েছেন সম্ভবত 13-14 বছর আগে। ক্যাবিনেটটা এখন পর্যন্ত বেশ সুন্দর আছে। আম্মা খুব শখ করে এই ক্যাবিনেটটা বানিয়েছিলেন। তো এই ক্যাবিনেটের অনেকটা অংশ জুড়ে আমার জিনিসপত্র আছে। আসলে আম্মার এখন তেমন কোনো কিছু এই ক্যাবিনেটের ভিতরেই নেই বললেই চলে। অল্প একটা অংশ আছে, বাকি জিনিসগুলো আমারই ম্যাক্সিমাম। আমি প্রায়ই যেটা করতাম, ভুটান থেকে এটা সেটা কিনে পাঠিয়ে দিতাম, বলতাম আম্মা একটু রাখো তো। তো আমারটায় তো সেভাবে জায়গা হতো না, আম্মারটাতে আম্মা রাখা শুরু করতো। সপ্তাহে 1 দিন 2 দিন পর এটা মুছতে হয়, কারণ এত বড় ক্যাবিনেট পরিষ্কার করাটাও আসলে একটা কঠিন অংশ। কিন্তু রেগুলারই চেষ্টা করছি, আমি যখন আছি একটু করে আমি এবং শেফালি অথবা কাকুলি আমরা সবাই মিলে মুছবো। আর দীপাপুর কাছ থেকে এই জারগুলো নিয়ে রেখেছি, জারগুলো বাইরের দিকেই আছে। 2 দিন জাস্ট হাত দেয়নি, একদম ময়লার আস্তর পড়ে গেছে, এমন ধুলাবালি। একে তো দোতলা বাসা, তার উপর রোড সাইড, মানে আপনাদেরকে আমি কি বলবো, যে এইরকম ধুলা সেই রকম সাউন্ড। এটা তো অলরেডি আপনারা মনে হয় বুঝতেই পেরেছেন যে সালমাপুর ব্লগ মানে রোডের থেকে আসা শব্দ, প্যাঁপো শব্দ, এগুলো থাকবে, একদম নর্মাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার ব্লগগুলোতে এরকম রাস্তার থেকে আসা শব্দ শোনা। তো এগুলোকে একটু ম্যাক্সিমাইজ করেই চলতে হবে। এই জারটা যে আমার কি পছন্দ হয়েছে বিশ্বাস করেন, একবারই মনে হয় আমি এটাকে ইউজ করেছি। ইনশাল্লাহ নিজের বাসায় গিয়ে আরও সুন্দর মতন এই জারটাকে আমি ইউজ করব। দীপাপুর কাছ থেকে নেওয়া আমার প্রত্যেকটা জিনিসই আমার মন ছুঁয়ে যায়, সত্যি কথা। রিসেন্টলি যে চাদরগুলো উনি আমাদের সাথে শেয়ার করছেন, আসলে হয়তো বা মানে পারলে সবগুলি কিনে ফেলতাম, আমার এত পছন্দ হয়েছে। শুধু দীপাপু নয়, আমার ছোটো বোন শিমুলও কিন্তু তার সুন্দর সুন্দর ড্রেসের সম্ভার নিয়ে আমাদের কাছে এসেছে। চাইলে আমাদের ঈদ শপিং, কোরবানির ঈদের শপিং, এই সব কিছুই কিন্তু আমরা শিমুলের পেজটা থেকে করতে পারি। আর শিমুলের ফেসবুক পেজটার নাম হচ্ছে ওয়্যার উইথ শিমুল। অলরেডি একটা ড্রেস তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি নিয়েছি, ইনশাল্লাহ আরও নেব। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তার ফার্স্ট লাইভ কিন্তু হয়েও গিয়েছে। আপনারা রেগুলার যদি এই পেজের উপর নজর রাখেন, দেখবেন শিমুল সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভে আসছে। তো ক্যাবিনেটের কিছুটা অংশে আমি আম্মুর জিনিস দিয়েও সাজাচ্ছি, কিছুটা আমার জিনিস দিয়েও সাজাচ্ছি, গোছাচ্ছি। সমস্যাটা হচ্ছে সাজাতে গোছাতে তো ভালোই লাগে, কিন্তু এত ধুলা, এগুলো পরিষ্কার করতে সত্যি বিরক্তিকর মনে হয়। ডিসিশন ফাইনাল, আর যাই করি বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে অন্তত দোতলায় বাসা ভাড়া নেব না এবং রোডের উপরে বাসা ভাড়া নেব না। ভীষণ ইরিটেটিং ব্যাপারটা, যেমন সাউন্ড তেমনি ধুলা। আমার কিছু জিনিস আর আমার মায়ের কিছু জিনিস দিয়ে ধীরে ধীরে এই ক্যাবিনেটের উপরটা সাজাচ্ছি। ভেতরে অনেক কিছু এলোমেলো হয়ে আছে, আজ ভেবেছি সেগুলোকে বের করে নিয়ে সাজাবো। এই পুরো ক্যাবিনেটটাকে আমি কোনোভাবেই ফ্রেমের মধ্যে আনতে পারছি না। আনতে হলে আমাকে অনেকটা দূরে সরে যেয়ে তারপর আনতে হবে। ক্যাবিনেটের ভিতরে কিছু কিছু জিনিস ওলটপালট করে রাখা আছে। এই যে দীপাপুর কাছ থেকে নেওয়া জিনিসগুলো, এগুলোকে গোছানো হয়নি। এই রোজার ইফতারের জন্য, তারপর ঈদের সময় আমি এগুলো বের করেছিলাম, জাস্ট বের করে এই পাশে রেখে দিয়েছি।
তো এখন সেগুলোকে কিছুটা হলেও গুছিয়ে এই যে এভাবে রেডি করলাম। আসলে জিনিসগুলো আম্মার ক্যাবিনেটে আছে ঠিকই, কিন্তু আম্মার নিজের জিনিসও যে খুব গোছানো আছে তা না। এই কেটলিটা খুব পছন্দ হলো গোছাতে যেয়ে, তো ভাবলাম যে এই কেটলিটাকেও এখানে সামনে নেই। জিজ্ঞেস করলাম আম্মাকে, চা খাও না? বলে যে খাই, কিন্তু ফেটে যাবে এই ভয়ে তেমন একটা বানানো হয় না, ইউজ করা হয় না। খুব সুন্দর লেগেছে কেটলিটা। আমারও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আসলে এখন বয়সের ভারে উনি এতটাই আসলে ক্লান্ত যে অনেক কিছু চাইলেও করেন না, করতে হয়তো ভালো লাগে না। আমি যে কয়দিন আছি চেষ্টা করব আমার জিনিসগুলোকে একটু যত্ন করে রাখার, একটু গুছিয়ে দিয়ে যাওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। আর এখন যেহেতু দেশে চলেই এসেছি, এই পাশের এটা কিন্তু আমার ড্রয়ারটা, মানে আমার ক্যাবিনেটটা, এটা তো আরও বেশি লণ্ডভণ্ড হয়ে আছে। আমি মনের আনন্দে জিনিস বের করি আর জাস্ট খালি এভাবে রেখে দিই। এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনারা আমাকে আমার ভুটানের বাসায় দেখেছেন, যে ওই জিনিসগুলো দিয়ে আমি বাসায় সাজাতাম। তো ওই জিনিসগুলো এই যে এখানে এনে জাস্ট কোনো রকমে রেখেছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার এই ক্যাবিনেটটাকে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বড় যে ডিস্টার্বটা লাগে সেটা হচ্ছে বই। ডাক্তার সাহেবের এত এত বই যে এই বইগুলোকে আমি কোথায় রাখবো? আমার জিনিস গোছাবো নাকি ডাক্তার সাহেবের বই রাখবো? বাসার বাইরে যাব একটুখানি বাজার করতে, তার আগে দেখলাম মুরগি রান্না বসিয়ে দিয়েছে শেফালি। তো আমি বললাম যে শেফালি দাও তো, একটু নেড়ে চেড়ে দেখাই যে আমি রান্না করছি। এটা নাড়াচাড়ার অন্যতম কারণ হচ্ছে এই পা, মুরগির এই পা খেতে আমি, আমার বাচ্চারা, আমরা সবাই ভীষণ ভীষণ পছন্দ করি। রানথান বরঞ্চ অন্যরা খাক, কোনো অসুবিধা নেই, কিন্তু পাটা খেতে আমরা খুব পছন্দ করি। এদিকে ডাল ফুটছে, এগুলো আসলে আজকে দুপুরে খাওয়া হবে বলে রেডি করা হচ্ছে। তো এই অবস্থায় আমি আম্মাকে বললাম যে চলো আমরা একটু বাড়ি থেকে আসি। দুধটা জাল করে রাখা হয়েছে, আজকে ইচ্ছা আছে একটু পুডিং বানানোর। দেখা যাক, বিকেলের সময় পেলে অবশ্যই পুডিংটা বানাবো। আর বাজার করে অলরেডি চলে এসেছি, শপিংয়ে গিয়েছিলাম। এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখে দুটো চকোস নিয়ে নিয়েছি। আমার ছোটো মেয়েটা খুব পছন্দের একটা খাবার হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টে চকোস, চকলেট চকোস এবং মিল্ক। তারপরে তো তাদের সেই কোরিয়ান নুডলস অল্প হলেও লাগে, আগের মতন ভুটানের মতো অত দেই না, কিন্তু কম বেশি যাই হোক অল্প হলেও তাদের লাগে। এদিকে আরও কর্নফ্লেক্স দেখলাম যে দুটো কিনলে একটা ফ্রি। আমার না স্বপ্নের এই জিনিসটা আসলে বেশ ভালো লেগেছে। এই ডিমগুলো আনার পেছনে অন্যতম কারণ হচ্ছে, আমি বললাম যে আমি পুডিং বানাবো, সেই জন্য সেদিন সাদিয়া কুকিং আপুর চ্যানেলে দেখলাম ডিম, কলা, দুধ দিয়ে একটা চমৎকার পুডিং বানিয়েছে, যেটা দেখে সত্যি ভীষণ লোভনীয় মনে হচ্ছিল। ইনশাআল্লাহ খুব শিগগিরই সেই রেসিপিটা ফলো করে আমি একটা পুডিং বানাবো। আর সবুজ আপেল গোছাতে সবসময়ই দেখবেন আমাকে, কারণ আমার বাবার এবং আমার মেয়ের খুব পছন্দের ফল হচ্ছে সবুজ আপেল। এছাড়াও আমার বড় মেয়ের আবদার ছিল একটুখানি পেঁপে কেনা, তো তার জন্য একটা পাকা পেঁপে এনেছি। আর আসলে এই ফ্রুটসগুলো থাকলে যেটা হয়, আমার মেয়েটার ভাত খাওয়ার চাইতেও পছন্দের খাবার হচ্ছে বিস্কিট, ফ্রুটস, কর্নফ্লেক্স, নুডলস এইসব। আর এনেছি কলা, যেহেতু আমি ওই পুডিংটা বানাবো, ওই পুডিংয়ে কলা লাগবে। কিন্তু আজকে কলাগুলো যে খুব বেশি পাকা তা না, হয়তো বিকেল নাগাদ এটা পেকে যেতে পারে, সেই আশাই আছি। যদি পেকে যায় তাহলে আজকে অবশ্যই পুডিং বানাবো, তা না হলে পরবর্তী পর্বে আপনারা আমার হয়তো পুডিংটা দেখতে পাবেন। তবে যেহেতু ভয়েসটা দিয়ে ফেলেছি, আমি আপনাদেরকে বলি আমি পুডিং বানাতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বেই আপনারা পুডিংটা দেখতে পাবেন। আসলে কলাগুলোর কারণেই আমি আটকে গিয়েছি, পুডিংটা বানানো হয়নি। আর এই জিনিসটা, এটা হচ্ছে ক্রিম রোল। এটা আমার যে কী পছন্দের একটা খাবার। দেশে থাকতে আগে প্রচুর খেতাম, প্রচুর পছন্দ করে খেতাম। আর দুটো কারণ, আমার পছন্দের খাবার, আর আরেকটা কারণ হচ্ছে বক্সটা আমার ভীষণ ভালো লাগতো। তো ভাবলাম যে আজও কিনি, বাচ্চাদের নিয়ে খাবো। এছাড়াও আরও কিছু ফ্রুটস এবং সবজি আনা হয়েছে, ওগুলো কিন্তু কাঁচা আম, লেবু নয়। তো কাঁচা আমের ভর্তা আমার যেহেতু খুব পছন্দ। আর শেফালি আমাকে বলেছিল আপা কাঁচা কলা আনবেন, কাঁচা কলা এবং কাঁচা আম একসাথে কুচিয়ে ভর্তা করব। তো ইনশাল্লাহ যদি সেটা করা হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন সবজি, ফ্রুটস বলতে এগুলোই কেনা হয়েছে স্বপ্ন থেকে। চলুন রান্না কি হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে খুব ছোট্ট ছোট্ট পুকুরের কই মাছ রান্না করা হয়েছে। এটা এসেছে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে। আর এখানে মিষ্টি কুমড়া ভর্তা, যে মিষ্টি কুমড়াটা আমি এনেছি একটু আগে, সেই মিষ্টি কুমড়া ভর্তা করা হয়েছে, দুপুরে খাওয়া হবে। ওই যে পা দেখিয়ে গেলাম, সেই মুরগি মাংস পা সহ রান্না করা হয়েছে। আমি পরে জানলাম এই মুরগিটার নাম হচ্ছে লেয়ার মুরগি।
তো আমি জানতাম না এটা যে লেয়ার মুরগি, আর আমি ভেবেছিলাম লেয়ার মুরগি এবং ফার্মের মুরগি দুটোই এক জিনিস। আসলে মূর্খ হলে যা হয়, আমি বুঝতেই পারিনি যে লেয়ার মুরগি আলাদা আর ফার্মের মুরগি আলাদা। এনিওয়ে আমার বেশ ভালো লেগেছে যখন পা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে কি ভাজি, এটা সম্ভবত চাল কুমড়া ভাজি। তো খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে চলে আসলাম, একটুখানি তরমুজের জুস খাবো। সেই জন্য গরমটা এমন মাত্রায় যে কি বলবো, আমাদের ক্লান্তি চলে আসছে গরমের জন্য। তো ভাবলাম যে সবাই মিলে একটুখানি তরমুজের জুস খাবো। তো তরমুজটাকে পিস পিস করে এখানে দিয়েছি একটুখানি পুদিনা পাতা, যেটা একদম নিচে চলে গিয়েছে, যেটা দেখাতে আমি বেমালুম ভুলে গিয়েছি, পানি, একটু চিনি, দ্যাটস অল। আর কিছুই দেওয়া হয়নি, 1 চিমটি লবণের মতো দিয়েছিলাম সম্ভবত, দ্যাটস অল। এটা ব্লেন্ড করে আব্বা আম্মা সহ আমরা বাসার সবাই খেয়েছি। ভীষণ রিফ্রেশিং ছিল। এই ধরনের জুসগুলো খেতে গেলে আমার শাশুড়ির কথা সবচেয়ে বেশি মনে পড়ে। আমার শাশুড়ি খুব সুন্দর করে জুস বানিয়ে খান। আমি বাড়ি গেলে উনি আমাকে বিভিন্ন রকম জুস বানিয়ে বানিয়ে খাওয়ান। আর যদিও বলা হয় যে মেয়েরা বাবার ঘরে রাজরানী, আমি আমার শাশুড়ির ঘরের রাজরানী, কারণ আমি যাবার সাথে সাথে আমার সামনে সব কিছু রেডি আসে, আমাকে কিছুই করতে হয় না সেভাবে। আমার শাশুড়ি পুরনো মানুষ আছে, তারাই সব রান্নাটান্না করে গুছিয়ে আনে। সম্ভব হলে ঠান্ডা ওয়েদার হলে আমি অবশ্যই আমার শ্বশুরবাড়িতে একবার যাব। খালি এই অতিরিক্ত গরমের জন্য যাওয়ার সাহসটা পাচ্ছি না, যে আমার বাচ্চারা অস্থির হয়ে যাবে। দাদা বাড়িতে যাওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে গেছে, কিন্তু সম্ভব হচ্ছে না। আর এর মধ্যে যদি আমি আমার বাসা পেয়ে যাই, তাহলে হয়তো আমি আমার শাশুড়িকে নিয়ে চলে আসবো আমার কাছে। কারণ আমার মনে হয় ওনাকে কিছুদিন আমাদের পাশে রাখা দরকার। দাদা দাদি থেকে অনেক ডিটাচে চলে গিয়েছে আমার সন্তানেরা। দাদাকে তো হারিয়েছে, কিন্তু দাদি যেন পাশে থাকে, তাদের সাথে যেন বন্ডিংটা ভালো থাকে, মজবুত হয়, এটা করে দেওয়া আমার দায়িত্ব। তো ডিস্টেন্স হয়ে গেলে যেটা হয় যে শুধু সালাম আদাবের মধ্যে থাকবে, কিন্তু দায়িত্ববোধ হবে না। দাদিকে ওষুধ খাওয়ানো, তাদের খেয়াল করা, নানা নানির সেবা যত্ন করা, এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো জুস বানিয়ে চলে এলাম, আব্বা আম্মা সহ আমরা সবাই খাবো। এবং কাজ করতে গেলে আমার হাত থেকে ছলাৎ করে জুস পড়বে না, এটা হতেই পারে না। সালমা আপু মানেই হচ্ছে কোনো কাজের সত্যানাশ করে দিয়ে সেই কাজটা করা। তো কী আর করা, আসুন এত লম্বা সময় ধরে আমার বকবক শুনে যারা যারা ক্লান্ত হয়ে গেছেন, সবাই চলুন একটু করে জুস খাই, এবং জুস খেয়ে সুন্দর করে একটা লাইক করে দিই আমাদের সুন্দর সুন্দর আঙ্গুল দিয়ে, যাতে সালমা আপুর এই চ্যানেলটা ভালোভাবে সুন্দরভাবে গ্রো হয়। যদি কোনো একটি অংশ ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন, বেশি বেশি পানি খাবেন, ঘরের বৃদ্ধ এবং শিশুদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আজ এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।